আজকের পাঠে তোমাদের জন্য নিয়ে এসেছি আশিস কুমার মুখোপাধ্যায়ের শহীদ যতীন্দ্রনাথ দাস ক্লাস 6-এর এই পাঠ্যটি। এই পাঠ্যের সমস্ত রকমের এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্নের উত্তর আলোচনা করা হবে এই ভিডিওতে। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন? আশিস কুমার মুখোপাধ্যায় ফুটবল খেলার ইংরেজি ধারাভাষ্যকার ছিলেন। তার লেখা একটি বইয়ের নাম লেখো। তার লেখা একটি বই হলো স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1904 সালে 27 অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে যতীন দাস জন্মগ্রহণ করেন। যতীন দাসের পিতার নাম কী ছিল? বঙ্কিম বিহারী দাস। যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন? মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করতেন। যতীন দাসের ছদ্মনাম কী ছিল? রবিন ও কালীবর বাড়ুচি। রবিন ছিল প্রথম ছদ্মনাম এবং দ্বিতীয় ছদ্মনাম ছিল যতীন দাসের ছদ্মনাম কী ছিল? যতীন দাসের ছদ্মনাম ছিল রবিন ও কালীবাবু। প্রথম ছদ্মনাম ছিল রবিন এবং দ্বিতীয় ছদ্মনাম কালীবাবু। হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? বিপ্লবী ভগৎ সিং। মি প্যাট্রি কে ছিলেন? মি প্যাট্রি তৎকালীন ইংরেজ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বন্দী করা হয়? লাহোর সেন্ট্রাল জেলে বন্দী করা হয়। কারা যতীনের জমিনের প্রস্তাব ঘৃণা বলে অগ্রাহ্য করেন? যতীনের পিতা বঙ্কিম বিহারী দাস ও তার ছোট ভাই কিরণ চন্দ্র দাস জামিনের প্রস্তাব ঘৃণা বলে অগ্রাহ্য করে। নিজের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছেন কেন? এর কি হয়েছিল? 1901 সালে দশহরার দিনে যতীন দাসের বাবা বঙ্কিম বিহারী সপরিবারে গঙ্গা স্নান করে একটি ফিটন গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন। পথে রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে সেই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিচে গাড়িটি চেপে চলে যান। বঙ্কিম বাবুকে তার ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। এই কারণে তিনি তার স্থায়ী চাকরি ত্যাগ করেন, কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দেন। এর ফলে হয়েছিল কি, তিনি একটি স্টেশনারি দোকান খুলে সংসার চালাতেন। এর জন্য তাকে দুঃখ দরিদ্রের সঙ্গে লড়াই করতে বলেছিল। তারপরে হচ্ছে 10 দেখো, তোমার মতন মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে। কে কাকে কথা বলেছে? অগ্নিযুগের এক বিপ্লবী যতীন্দ্রনাথ দাস। অগ্নিযুগের একজন বিপ্লবী যতীন্দ্রনাথ দাস একথা বলেছেন। তিনি বিপ্লবী বীর ভগৎ সিংকে একথা বলেছেন। ভগৎ সিংকে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল? 1929 সালে 8 এপ্রিল নির্মিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশন চলছিল। সেই অধিবেশনে যখন চলছিল তখন সভ্যদের আসনের পাশে বিপ্লবী বীর ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত একটি শক্তিশালী বোমা বিস্ফোরক ঘটান। তাদেরকে ওখানে গ্রেপ্তার করা হয়। 15 জুন 1929 যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয়? তদানীন্তন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান মি প্যাট্রি নিজে তদন্ত করে 30টি নামের একটি তালিকা বার করেন, যার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস। কাল বিলম্ব না করেই অন্যতম অভিযুক্ত আসামি হিসেবে কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়। 1929 সালের 13 জুলাই অনশন শুরু হয় কেন? 2 জুলাই 1929 যতীন দাস গোপনে বটুকেশ্বর দত্ত সিংয়ের সঙ্গে দেখা করেন এবং বলেন যে সেই জেলে তাদের ওপর যে অমানসিক পুলিশি নির্যাতন চলেছে তার প্রতিবাদে তারা 16 জন সমবেতভাবে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই 1929 13 জুলাই থেকে অনশন শুরু হয়। অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করালো তিনি অনশন ভঙ্গ করলেন না কেন? অনশন আরম্ভ করার ঠিক 2 থেকে 1 দিন আগে যতীন তার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলোর যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন। যতীন দাস মনে করতেন তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ। একই তার ছেলেবেলার স্বপ্ন এবং এই বিষয়ে তার পিতা বঙ্কিম বিহারী দাসের অনুমতি আগেই তিনি পেয়ে গেছেন, তাই তিনি অনশন ভঙ্গ করবেন না। জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়েছিল কেন? 8 দিনের পর যতীনের অনশন ভাঙার জন্য ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার 8 জন বেশ হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীনের সেলে প্রবেশ করেন। তার একটি তীরে প্রবেশ করিয়ে দুধ ঢালতে শুরু করে দেন। তার কোনো উপায় না দেখে যতীন ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কাশতে থাকেন। ফলে ওই নলটি খাদ্যনালী থেকে মুখের যে খাদ্যনালীতে কি রয়েছে সরে গিয়ে শ্বাসনালীতে ঢুকে যায় এবং কিছুটা ঢুকে যাওয়ায় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন। জেলে ফিন দাসের পাশে কি করছে, যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল, কারণ এখানটা যতীন দাস হবে। জ্ঞান ফিরে পাবার পর যতীন দাসের গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। সে জীবনে কথা বলতে পারবে না, তাই তাকে স্লেট পেন্সিল ব্যবহার করে পেন্সিলে লিখে জানাতে হবে। তাই যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল।
কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? জেলে যতীন দাসের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। গলা দিয়ে তার কোনো আওয়াজ বেরোচ্ছিল না। যতীন দাসের এই শোচনীয় অবস্থা উপলব্ধি করে কে আছে বড়লাট লর্ড অরডউইন দেখাশোনা করার জন্য যতীনের ভাই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন।